দেশে থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি মুজাহিদুল ইসলাম। আর শুরুতেই জানাবো প্রধান শিরোনামগুলো। বিশ্বকাপে 8:30টায় লড়বে বাংলাদেশ সাউথ আফ্রিকা। টানা 2 জয়ে শেষ 8 নিশ্চিতের লক্ষ্যে সান্তরা। সহকর্মী হত্যাকারী কনস্টেবল কাউসার মানসিক ভারসাম্যহীন, দাবি স্বজনের, নেই প্রমাণ, জানে না পুলিশ। প্রমাণ দিতে পারলে দ্বৈত নাগরিকরাও এনআইডি পাবেন, জানালেন সিইসি। মন্ত্রণালয় থেকে সনদ অর্থহীন। এবং ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বাজেট। সংখ্যা অর্থনীতিবিদদের, ঋণ খেলাপি হওয়া বিজনেস মডেল হয়ে যাচ্ছে। এতক্ষণ আপনাদের শিরোনাম বলছিলাম, এবার চলে যাচ্ছে পুরো খবরের শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে কিছুক্ষণের মধ্যে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। নিউ ইয়র্কে বিশ্রামে না থেকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন করেছেন শান্ত সৌম্যরা। টাইগার টপ অর্ডারের অবস্থা নাজুক, মূল পরীক্ষা ব্যাটিংয়ে। প্রোটিয়া পেসারদের সামলানোর কঠিন চ্যালেঞ্জ ব্যাটারদের। হৃদয় রিশাদের কাছ থেকে ধারাবাহিক পারফরমেন্সের আশায় ম্যানেজমেন্ট। সাকিবেরও স্বরূপে ফেরা জরুরি। ইনজুরিতে থাকা শরীফুল অনুশীলনে ফুল রান আপে বোলিং করলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না দল। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে সুপার 8 নিশ্চিতের লক্ষ্য সাউথ আফ্রিকার। পরিসংখ্যানেও এক পেশে দাপট প্রোটিয়াদের। 8 টি-20-র একটিতেও জয় নেই বাংলাদেশের। শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথের পর নরেন্দ্র মোদীর সাথে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সাথে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সফর করছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। রোববার নয়াদিল্লিতে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দুই দেশেই নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকায় সহযোগিতা বাড়বে। বাংলাদেশ ও ভারতের মাঝে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের অগ্রগতি হয়েছে। বাংলাদেশেও একই সরকার, ভারতেও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। একান্ত বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। দিল্লিতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। বিকেলে আইটিসি মৌর্য হোটেলে সাক্ষাৎ করেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী তার সঙ্গে ছিলেন। গান্ধী পরিবারের সঙ্গে নানা বিষয়ে একান্তে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এর আগে রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগেও। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে গুলি করে কনস্টেবল হত্যায় অভিযুক্ত আরেক কনস্টেবল কাউসারকে মানসিক ভারসাম্যহীন দাবি করলেও এই সংক্রান্ত চিকিৎসাপত্র বা প্রমাণ দেখাতে পারেনি পরিবার। পুলিশের কাছেও এ বিষয়ে তথ্য নেই বলছে ডিএমপি। এই হত্যাকাণ্ড তদন্তে 3 সদস্যের কমিটি করা হয়েছে। তাদের 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। এদিকে আজ নেত্রকোনার
আটপাড়ার বিষ্ণুপুর গ্রামে মনিরুলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাত 12টার দিকে এভাবেই দায়িত্বরত অবস্থায় কনস্টেবল মনিরুল হককে মুহুর্মুহু গুলি করে আরেক কনস্টেবল কাউসার আলী। ডিপ্লোম্যাটিক জোনে এভাবে পুলিশের গুলিতে সহকর্মী নিহতের ঘটনায় উঠেছে নানা প্রশ্ন। ঘটনার পর কাউসারকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছে পরিবার, এমনকি মাদকাসক্ত বলেও দাবি তাদের। 2-8 ডিউটি করতে পারবে না, ডিপার্টমেন্ট পুরা জানে। ওখানকার আরায়ন স্যার, সাব ইন্সপেক্টর সবাই বলছে ডিউটি দিল গুলি দিল কেন, অস্ত্র দিল কেন, এটা তো সবারই প্রশ্ন। তাকে অস্ত্র মেন্টালতে সে তো কি করতে করতে মাথা তর্ক বিতর্ক করতে করতে গুলি ছাড়িয়ে দিবে। এসব বিষয়ে কোনো তথ্য ছিল না ডিএমপির কাছে, তবে ব্যক্তিগত কিছু বিষয়ে বিষণ্ণতার কথা রিমান্ডে জানিয়েছেন কাউসার। বাকি সব প্রশ্নের উত্তর তদন্তেই বেরিয়ে আসবে। মানসিক শারীরিক দুটো ক্ষেত্রেই কিন্তু সেটি পরীক্ষা করা হয়, এটি রিপোর্টেড ছিল না, যে কারণে পাশাপাশি সে ডিউটি স্বাভাবিকভাবে করত, যে কারণে পুলিশের কাছে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। তো তার পরিবারের পক্ষ থেকে এখন যে কথাটি বলছে সেটি যদি কোনোভাবে আমাদেরকে জানাতো বা আমাদের নোটিশে আসতো, অথবা তার যে ডিউটি করা বা চাকরি করার যে প্যাটার্ন সেটির মধ্যে যদি আমাদের সেটি পরিলক্ষিত হতো, নিশ্চয়ই আমরা সেটির ব্যবস্থা নিতাম। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ না হলে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব কিভাবে পালন করে আসছিলেন, এই প্রশ্ন নানা মহলে। সদর দপ্তরে বিষয়টি জানানো হয়েছিল কিনা তারও খোঁজ নেওয়ার তাগিদ দিচ্ছেন সাবেক কর্মকর্তারা। কর্তৃপক্ষে গিয়া অথবা তার বেড়াকে যদি কারোর সাথে মিসবিহেভ করে, খারাপ ব্যবহার করে, উগ্র আচরণ করে, এই ধরনের যদি কোনো ইনসিডেন্ট থাকতো, তারপর যদি তাকে ডিউটি দিয়ে থাকে, তখন কর্তৃপক্ষের দায়িত্ব আসে। অভিযুক্ত পুলিশ সদস্য কাউসার আলী 2005 সালের 15 ডিসেম্বর পুলিশে যোগদান করেন। প্রায় 2 বছর ধরে কাজ করছিলেন গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুলিতে পুলিশের এক সদস্যের হাতে আরেক সদস্যের নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এক্ষেত্রে কারো গাফিলতি ছিল কিনা তা দেখা হবে বলে জানান তিনি। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আজিম হত্যাকাণ্ড ভারতে হয়েছে, সে দেশেই বিচার করবে। সোমবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের এই কথা বলেন তিনি। শনিবার মধ্যরাতে রাজধানীর বাড়িধারা কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে মনিরুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবলকে গুলি করে হত্যা করেন আরেক কনস্টেবল কাউসার আহমেদ। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি জানান, কূটনীতিক এলাকা পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় নিজেদের কোনো গাফলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। ঘটনা কি, এই ঘটনা যদি ইচ্ছাকৃত করে থাকে কিংবা অনিচ্ছিত করে থাকে কিংবা কেন ঘটেছে, এগুলো সবই আমরা দেখব। কোনো জায়গায় আমাদের গাফিলতি ছিল কিনা সেটাও আমরা দেখব। আনোয়ারুল আজিম হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডে যে দেশে হয়েছে সে দেশের আইন অনুযায়ী সেখানে বিচার হবে। ঘটনাটা ঘটেছে ইন্ডিয়া, কাজে এটাকে ইন্ডিয়া, ভারত সরকারের দায়িত্ব এখন সেটা। ভারত সরকার এই হত্যাকাণ্ডের সব ধরনের প্রচেষ্টা নিচ্ছেন, তদন্ত সবকিছু করছেন। আজিম হত্যার মূল আসামি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি না থাকলেও ভারতের রয়েছে বলে জানান মন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস ভাইটলি এই আশ্বাস দেন। তিনি আরও জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডি ক্যাবের টকশোতে তিনি এসব কথা বলেন। চার্লস ভাইটলি আরও বলেন, প্রযুক্তিগত উন্নয়নে গ্লোবাল গেটওয়ে প্ল্যাটফর্মে বাংলাদেশকে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক কোনো প্ল্যাটফর্মে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঢাকাকেই নিতে হবে। বাংলাদেশ নিয়ে সন্তুষ্ট হয়ে আইএমএফ সহায়তা দিয়ে যাচ্ছে বলে দাবি করেন ইইউ রাষ্ট্রদূত। বাংলাদেশ ঋণ পরিশোধে ব্যর্থ না হওয়ায় ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক বিনিয়োগ করতে চায়। প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত ইইউ। এছাড়া আমরা গ্লোবাল গেটওয়ে প্ল্যাটফর্মেও যুক্ত হতে প্রস্তাব দিয়েছি। এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মতো নয়। বাংলাদেশের উন্নয়ন নিয়ে অনেকেই ভাষণ দেয়, আমরা এমন কোনো দুর্বল সম্পর্ক চাই না। দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় এই কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি বলেন, মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন।
জাতীয় পরিচয়পত্র নিয়ে এখনো জালিয়াতি হচ্ছে, এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশনা দেন সিইসি। তিনি জানান, জাতীয় পরিচয়পত্র এখনো 100% চূড়ান্ত পর্যায়ে আসেনি। এর অন্যতম কারণ, যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেন না, বা যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না। দ্বৈত নাগরিকত্ব বা 3টা নাগরিকত্ব বা 10টা নাগরিকত্ব, যতটা নাগরিকত্বই থাকুক না কেন, উনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে উনি এনআইডি পাবেন। দ্বৈত নাগরিকত্বের অজুহাতে তাকে এনআইডি দেওয়া যাবে না, সেখানে বলা হয়েছিল তাহলে ইহা থেকে সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেটটা অর্থহীন। সৎভাবে দায়িত্ব পালন করা নির্বাচন কমিশনের ওপরে জনগণের আস্থা বেড়েছে বলে দাবি সিইসি কাজী হাবিবুল আওয়ালের। বলেন, রাজনৈতিক পরিবেশ ভালো হলে নির্বাচনে আগ্রহ বাড়বে। এ লক্ষ্যে কিছু মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া উচিত বলে মনে করেন তিনি। সোমবার বিকেলে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। 495 উপজেলার মধ্যে 469টিতে নির্বাচন করল কমিশন। সব মিলিয়ে ভোট পড়েছে 36%। উপজেলা সহ সব নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় তার আমলে নির্বাচন নিয়ে স্বস্তি জানান সিইসি। নির্বাচন কমিশন রাতের আধারে কোথায় কোথায় গিয়ে গিয়ে টাকা গ্রহণ করেছে, আমরা পকেট ভর্তি করেছি, তাহলে তো মানুষের আস্থা থাকবে না। এগুলো দেখান যে নির্বাচন কমিশনারের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা হয়েছে। তবে আমি বিশ্বাস করি আমরা যে নির্বাচনগুলো করেছি এতে জনগণের মধ্যে আস্থা অতীতের চেয়ে এই সীমিত পরিসরে বৃদ্ধি পেয়েছে। তবে সার্বিক নির্বাচন ব্যবস্থায় আরও সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। রাজনৈতিক বিরোধ মেটাতে সংলাপের তাগিদ দেন সিইসি। নির্বাচনটাকে যদি অবাধ নিরপেক্ষ করতে হয়, গ্রহণযোগ্য করতে হয়, ইনক্লুসিভ করতে হয়, তাহলে আমার মনে হয় এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সৌহার্দ্য এবং সমঝোতার প্রয়োজন রয়েছে। কিন্তু 2.5 বছর নয়, 5 মাস চলে যাওয়ার পরও কিন্তু আমরা সেই লক্ষ্যে কোনো উদ্যোগ এখনও দেখতে পাচ্ছি না। গণতন্ত্রকে এগিয়ে নিতে ইভিএমের গুরুত্ব তুলে ধরেন তিনি। আমাদের যে ইভিএম মেশিনটা যেমন 3টা বোতাম আছে, এটাকে যদি আমরা একটা বোতামে নিয়ে আসতে পারি, এবং যদি যেটা ব্যালট ইউনিট, যিনি ভোটার তার ফিঙ্গার ছাড়া অন্য ফিঙ্গার টিপলেও 1000 বার টিপলেও কাজ হবে না, এই ধরনের যদি কিছু উদ্ভাবন, যদি ইমপ্রুভমেন্ট সম্ভব হয়, তাহলে ইভিএমটা কিন্তু ডেমোক্রেসিকে এগিয়ে নিতে অনেক বেশি সহায়ক হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার সহযোগিতা করছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। সরকারের অধীনে আমি দায়িত্ব পালন করছি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন আম মাহমুদ বলেছেন, বাজেট ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বলে অশনি সংকেত দেখা যাচ্ছে। তার মতে ক্রমেই নৈতিকতাহীন হচ্ছে অর্থনীতি। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদপত্র মালিক সমিতি নোয়াব এবং সম্পাদক পরিষদ আয়োজিত বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ বলেন, ঋণ খেলাপি হওয়া বিজনেস মডেলে পরিণত হয়েছে। প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণে দেশি বিদেশি উৎস থেকে 2.5 লাখ কোটি টাকার বেশি ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। অন্যদিকে চলমান ঋণ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে 1,13,000 কোটি টাকা। অর্থাৎ নতুন ঋণের প্রায় অর্ধেকই খরচ হবে পুরনো ঋণের সুদ পরিশোধে। সুদ পরিশোধ ব্যয় ও নতুন নতুন ঋণের প্রবণতা বড় ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় অবাধে কালো টাকা তৈরি ও পুঁজি পাচার হচ্ছে। নৈতিকতাহীন হচ্ছে অর্থনীতি, যা স্মার্ট বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতার রাজনীতি যেমনই হোক, কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে রাজনীতিকরণ থেকে এবং অন্যায় প্রভাব বলা থেকে, প্রভাব ক্ষমতাসীনদের আওতা থেকে মুক্ত করে শুধু অর্থনৈতিক বিবেচনায় নির্মোহভাবে নীতি নির্ধারণ করতে হয়। তা না হলে কিন্তু উন্নয়ন টেকসই হবে না। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, বাজেটে দাতা সংস্থা IMF, অলিগার্ক শ্রেণী ও আমলাতন্ত্রের চাহিদা প্রতিফলিত হয়েছে। উপেক্ষিত হয়েছে সৎ উদ্যোক্তা ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। ঔপনিবেশিক মানসিকতার পর্যায়ে উপনীত হয়েছে আমাদের আমলাতন্ত্র। জনগণ থেকে যে দূরত্ব, সেটা ঔপনিবেশিক আমলের পর্যায়ে হয়ে গেছে। মন মানসিকতার দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক প্রশাসনিক সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্যাংকিং কমিশন অ্যান্ড রেভিনিউ রিলেটেড একটা দরকার। এখন তো হলো একটা মডেল হয়ে গেছে, বিজনেস মডেল হলো খেলাপি ঋণ মডেল। ঋণ নেবেন, খেলাপি করবেন, বাস। অর্থনীতিতে ভারসাম্য ফেরাতে সরকারি ব্যয় কমিয়ে আনা, বিদ্যুৎ খাতে শৃঙ্খলা ফেরানো ও ব্যাংক খাত সংস্কারের তাগিদ দেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। তার মতে রাজস্ব আদায়ের ব্যর্থতা বড় সংকট তৈরি করেছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে টিলা ধসে চাপা পড়া স্বামী স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিলের পাশাপাশি সরু সড়কের কারণে উদ্ধার তৎপরতায় দেরি হয়েছে বলে জানায় উদ্ধারকারীরা। এদিকে টিলার নিচে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে দ্রুত কাজ শুরু হবে বলে জানান সিটি মেয়র। দুদিন ধরে ভারী বৃষ্টি হয় সিলেট অঞ্চলে। সোমবার সকাল 7:30টার দিকে হঠাৎ নগরের চামিলিবাগে আধা পাকা একটি ঘরের ওপর ধসে পড়ে লাগোয়া একটি টিলা। আটকা পড়েন 3 পরিবারের 8 জন। বৃষ্টি হয় সকাল 7:00টার সময় আসমানে যে সময় ডাক দেওয়ার সাথে সাথে এই টিল্লাটা চলে আসছে তাদের করে। হঠাৎ মানে একটা শব্দ শোনা গেছে। শব্দ শোনার বাদে 4টা ফ্যামিলি আসলো। তারা 4টা ফ্যামিলির মাঝে কেউ মানে হজাক, কেউ মানে ঘুমো। অলরেডি 4টা ফ্যামিলির মাঝে 3টা ফ্যামিলি কিন্তু তারা বারোই গেছে। বারোইতে মানে টিল্লা একবারে রুমর ভিতরে আমাই গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। একে একে উদ্ধার হয় 5 জন। তবে খোঁজ মিলছিল না করিমউদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার ও তাদের 2 বছরের ছেলে তানজিমের। পরে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীও। প্রায় 7 ঘন্টা পর উদ্ধার হয় 3 জনের মরদেহ। রাস্তাটা খুব ন্যারো, এখানে আমাদের প্ল্যানগুলো আনতে পারেনি। তো যাই হোক, আমরা সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, অসামরিক প্রশাসন, পুলিশ বাহিনী সবাই মিলে একসাথে আমরা উদ্ধার তৎপরতা চালিয়েছি। মর্মান্তিক ঘটনায় নড়েচড়ে বসেছে সিটি কর্পোরেশনও। দ্রুত ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়ার পাশাপাশি যারা অবৈধভাবে টিলা কাটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সিটি মেয়র। জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন এবং পরিবেশ সহ আমরা পুলিশ সহ আমরা একটা মিটিং করে আমরা অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি মনে করি মানুষগুলোকে সরিয়ে নেওয়া উচিত। এই ঘটনায় আহত 4 জন ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।